আপনি যদি এই সম্পর্কটায় এটা মনে করেন যে সম্পর্কের দূরত্ব আসছে এবং আপনি কোনো কারণে হয়তো ছন্দপতন অনুভব করছেন, আপনি কথা বলুন। কোনো কিছু নিয়ে মনোমালিন্য ওয়াইফ সাথে সাথে নিজের একটা সুন্দর ছবি পোস্ট করে দিল এবং সবাই এত ভ্যালিডেশন দিল, সবাই বলল আপনার হাজবেন্ড আপনাকে বোঝে না, কিন্তু আমরা আপনাকে বুঝি, আপনি আসলে এই, আপনি আসলে ওই। অনেক ক্ষেত্রে অনেককেই দেখি যে সে খুব বাজেভাবে তার বিয়েতে ম্যারিড লাইফে সাফার করে এবং সে যখন যখন তার পার্টনারের সাথে এটা নিয়ে কথা বলতে যায়, সে অনেক ক্ষেত্রে দোটানার ভেতরে থাকে। প্রথমত, আমি যদি এটা বলি ও তো কষ্ট পাবে, এটা কি আমার ওকে বলা উচিত, এটা কি ও আসলে নিতে পারবে, বা এটা না বলে বরং আমি জিনিসটা এড়াই যাই। অনেকবার কথা শুরু করতে গিয়েও থেমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টনার অপরপক্ষের যিনি থাকেন, স্ত্রী বা হাজবেন্ড যেই, উনি অনেক সেন্সিটিভ থাকে। ওনাকে যে বলবে যে দেখো আমাদের সম্পর্কটাই হয়তো এই জায়গাগুলোতে ছন্দ পতন ঘটছে, বা আমি ঠিক আগের মতো ওই মানে চার্মটা বা ওই অ্যাট্রাকশনটা ফিল করি না, হয়তো তোমার আমার একটু ভ্যাকেশনে যাওয়া দরকার, বা তুমি আমি হয়তো জিনিসগুলো একটু আলোচনা করতে পারি, নতুন করে তুমি আমাকে হেল্প করতে পারো। এই কথাগুলোও যদি বলা যায়, পার্টনার এত সেন্সিটিভ যে ওনাকে বলা মাত্র উনি খুব অফেন্ডেড ফিল করবে এবং আস্তে আস্তে লম্বা ফিরিস্তি দেওয়া শুরু করবে। হ্যাঁ, তুমি এরকম করো দেখি তো এরকম হয়েছে, তুমি এরকম তো তোমার জন্য এরকম, ওই যে একটা দোষারোপ, ব্লেম গেম শুরু হয়ে যায়। তখন যিনি আসলে অনেস্টলি সম্পর্কটা নিয়ে কাজ করতে চান, এটা নিয়ে সামনে আগাতে চান, বিষয়টা নিয়ে একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে বসতে চান, উনি আস্তে আস্তে পিছিয়ে যান যে না, এটা আর সম্ভব না, এটা করে আসলে কোনো লাভ নেই। কাজেই এই যে দেখেন, যেই মানুষটা দিনের পর দিন ইমোশনালি ডিপ্রাইভ হচ্ছে এবং উনি কথা বলার আপ্রাণ চেষ্টা করছে, পার্টনার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি, যদি আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার সাথে এই পয়েন্ট নিয়ে কথা বলতে চান, প্লিজ ওনার কথা শোনেন। এবং আপনি যদি এই সম্পর্কটায় এটা মনে করেন যে সম্পর্কের দূরত্ব আসছে এবং আপনি কোনো কারণে হয়তো ছন্দপতন অনুভব করছেন, আপনি কথা বলুন। দেখুন, ফেক করে বা আচ্ছা না ঠিক আছে আমি বাদ দিই বাদ দিই বাদ দিই বাদ দিই বা ফেক করে আপনি সম্পর্কটাকে আরো ধ্বংস করে ফেলবেন। এবং আপনার বিবাহিত যে জীবনটাই, এটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের দুজনের, এবং এটা একটা টিম ওয়ার্ক, এবং আপনাদের এটা 2-1 দিনের সম্পর্কটা না, এটা আপনাদের 40-50 বছরের সম্পর্ক। কাজে এটাকে নিয়মিত যত্ন নিতে হবে, পানি দিতে হবে, এবং এটা দিতে গেলে আপনাকে তার মানে কথা বলতে হবে, কি নিয়ে কষ্ট পাচ্ছেন, কি নিয়ে দূরত্ব হচ্ছে, এগুলো খুব খোলামেলা ভাবে আনতে হবে। যদি অপরপক্ষ হার্টও হয়, তারপরেও জিনিসটা নিতে হবে যে এটা না এরকম হচ্ছে, আমি কি করতে পারি, তুমি আমাকে হেল্প করো, তোমাকে হার্ট করার জন্য আমি এটা বলছি না। আমাদের সবচেয়ে যেটা মাইনাস পয়েন্ট, আমাদের বর্তমানে এত বেশি অপশন, হাজবেন্ড ওয়াইফের ভিতরে ঝগড়া হচ্ছে, ভালো লাগছে না, দূর তোমার সাথে কথা বলবো না, পাশে মুখ ফিরে আমি মোবাইলটা টিপছি, আমার ওয়াইফ অন্যদিকে মুখ ফিরে মোবাইল টিপছে, আমি অন্যদিকে মোবাইল টিপছি, এবং দুইজন একই বিছানায় দিনের পর দিন, বছরের পর বছর পার হচ্ছে, কিন্তু পুরোপুরি রুমমেটের মতো আছে, কোনো সম্পর্ক নাই। এবং সেখানে জায়গা নিচ্ছে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, টিন্ডার, বাম্বল, মিন্ডাল, আরো যা কিছু আছে সবকিছু চলে আসতেছে। সো এই যে জিনিসগুলো আসছে, তাহলে কিভাবে একজন আরেকজনের প্রতি কানেকশন ফিল করবে? হাজবেন্ড যখন ওয়াইফকে কোনো কিছু একটা নিয়ে বকা দিচ্ছে, ভ্যালিডেশন দিচ্ছে না যে তোমার কাছে সুন্দর লাগছে বা এরকম কিছু, বা কোনো কিছু নিয়ে মনোমালিন্য, ওয়াইফ সাথে সাথে নিজের একটা সুন্দর ছবি পোস্ট করে দিল এবং সবাই এত ভ্যালিডেশন দিল, সবাই বলল আপনার হাজবেন্ড আপনাকে বোঝে না, কিন্তু আমরা আপনাকে বুঝি, আপনি আসলে এই, আপনি আসলে ওই। এবং যে কারোর সাথে সে কানেকশন এস্টাবলিশ করে ফেললো, আস্তে আস্তে ওই যে একটু কথা বলছে, একটু ভাল লাগছে, এরকম করে পরকীয়া। হাজবেন্ড হয়তো ওয়াইফকে বোঝাতে চাচ্ছে আমার এগুলো কষ্ট হচ্ছে বা বলতেই পারছে না, ফেক করছে, ওখান থেকে আস্তে আস্তে করে একটা সম্পর্কে শুরু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া বা এত অপশনের কারণে। এবং এই অপশনের জন্য যে ব্যক্তি স্বাধীনতা, আমি তো এটা করতেই পারি, কিন্তু শুরুটা হচ্ছে ওই যে ইমোশনাল ডিপ্রাইভেশন, বা আমরা যে ওপেন কনস্ট্রাকটিভ ডিসকাশন করতে পারি না, ওইখান থেকে। অনেক সময় যখন একজন মানুষ ইমোশনালি ডিপ্রাইভ হয়ে পরকীয়াতে ইনভলভ হয়ে যাচ্ছেন এবং ওনার ভেতরে হঠাৎ করে যখন সেন্সটা কাজ করছে যে না এটা আমার করা উচিত হয়নি, আমাকে এটা ফিরতে হবে, অনেকেই ফিরতে চায়, অনেকেই ফিরতে চায়। এবং যখন উনি ওনার পার্টনারের কাছে এটা স্বীকার করেন যে এরকম একটা সম্পর্কে ভুল হয়ে গিয়েছে এবং আমি আসলে দিনের পর দিন এরকম সাফোকেটেড এবং ইমোশনালি ডিপ্রাইভ একটা রিলেশনে থাকতে থাকতেই হয়তো করেছি, আমি এখান থেকে ফেরত আসতে চাই এবং আমাদের সম্পর্কে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে এটা সম্ভব। তখন অনেক সময় পার্টনার যেটা করেন, যে অ্যাকচুয়ালি বিট্রেইড হয়েছেন, ওনার যে এই বিয়েটাতে এতদিন যে ভুলগুলো ছিল, হঠাৎ করে ওগুলো সবকিছু নাই হয়ে যায়। ওনার আর কোনো ভুল নাই, ওনার কোনো দোষ নাই, যে চিট করেছে, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে গিয়েছে, ওনারই সব দোষ। অথচ ওই যে মানুষটা ইমোশনাল ডিপ্রাইভেশনে গিয়ে যে এই সম্পর্কটায় আসছে, এবং যিনি স্ত্রী বা যিনি ওয়াইফ বিট্রেইড হলেন, ওনারও যে কিছু ভূমিকা ছিল এই মানুষটাকে এই পরকীয়াতে ঠেলে দেওয়ার পিছনে, এই ভূমিকাটা পুরোপুরি ওনারা ভুলে যায় এবং এটা কখনোই ওনারা স্বীকার করতে চান। এবং এইটা খুব ডেঞ্জারাস। যদি সম্পর্ক এরকম হয়ে যায়, তখন আসলে
যেই মানুষটা একবার পরকীয়াতে লিপ্ত হলো উনি হয়তো ফেরত আসবেন, ওনার যদি আসলেই বিবেক জেগে ওঠেন ওই অপরাধ বোধ থেকে, কিন্তু আপনাদের ভেতরের সম্পর্কটা কখনো ঠিক হবে না। কারণ হয়তো পরকীয়াতে লিপ্ত মানুষটা শুধরে গেল, কিন্তু যিনি আসলে পরকীয়াতে লিপ্ত মানুষটার কষ্টের কারণ ছিল হাজবেন্ড বা ওয়াইফ, উনি কিন্তু শুধরালেন না এবং উনি ওনার কোনো দোষ তো দেখলেনই না। উনি যেটা করবেন, উনি সবাইকে এবং যিনি ভুল করেছেন ওনাকেও বারবার এটাই মনে করিয়ে দিবে, তুমি আমার সাথে এটা করেছো, তুমি আমার সাথে এটা করেছো। কিন্তু ওই মানুষটা যে আসলে আরেকটা মানুষের কে কিভাবে অন্যায়ের দিকে ঠেলে দিল, এই রেসপন্সিবিলিটির পার্টটা কখনো নেয় না। কাজে আমাদের হাজবেন্ড ওয়াইফদেরও উচিত সম্পর্কটায় পুরোপুরি সব দিক থেকে যাচাই বাছাই করা এবং খুব ফ্লেক্সিবল মাইন্ডে সম্পর্কটাকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করা।